আইপিএস সাহেব সরকারি গাড়িতে বসে নিজের স্ত্রীর সাথে বাজারে যাচ্ছিলেন। রাস্তার পাশে তালাকপ্রাপ্ত স্ত্রীকে সবজি বিক্রি করতে দেখলেন। সকালের সময় ছিল। শীতের হালকা রোদ শহরের রাস্তায় এমনভাবে ছড়িয়ে পড়ছিল যেন কেউ হলুদ রঙের পাতলা চাদর বিছিয়ে দিয়েছে। বাজারের দিকে যাওয়ার প্রধান রাস্তায় ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। ঠেলাগাড়ির খটখট শব্দ, সবজিওয়ালাদের হাঁক ডাক, দুধওয়ালাদের সাইকেলের বেল, সব দিকেই একটি সাধারণ দিনের চঞ্চলতা ছিল। কিন্তু সেই রাস্তায় আজ অন্য কিছু ঘটতে যাচ্ছিল। হঠাৎ দূর থেকে একটি সরকারি সাইরেন বেজে উঠল। মানুষজন নিজে থেকেই রাস্তা ছেড়ে দিতে লাগল। সাদা রঙের চকচকে সরকারি স্করপিও, বনেটের উপর ছোট একটি তেরঙ্গা পতাকা, সামনে আইপিএসের প্লেট, কালো কাঁচ, এবং ভেতরে বসেছিলেন জেলার সবচেয়ে দক্ষ অফিসার অর্জুন প্রতাপ সিং। খাকি উর্জি একেবারে নিখুঁত ইস্ত্রি করা, কাঁধে ৩টে উজ্জ্বল তারকা, বুকে মেডেল, চোখে কঠোরতা এবং মুখে সেই আভিজাত্য যা দেখে বড় বড় অপরাধীরাও কেঁপে উঠত। ড্রাইভার সাবধানে গাড়ি চালাচ্ছিল। পেছনের সিটে অর্জুনের সাথে বসেছিল তার বর্তমান স্ত্রী নেহা। রেশমি শাড়ি, দামি গয়না, হাতে ফোন, প্রতি ৫ মিনিটে একটা করে সেলফি। অর্জুন, আজ বাজারে তাড়াতাড়ি করো, আমাকে জুয়েলারিও দেখতে হবে, সে হালকা হেসে বলল। অর্জুন শুধু মাথা নাড়ল। সে খুব কম কথা বলত। বাইরের দিকে তাকিয়ে তার চোখ শুধু রাস্তার ওপরই স্থির ছিল। কিন্তু সে কি জানত যে পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো অতীত সামনে এসে দাঁড়াবে? গাড়ি বাজারের প্রধান মোড়ে পৌঁছাল। ড্রাইভার গতি কমিয়ে দিল। রাস্তার দুই পাশে ঠেলা গাড়ি বসানো ছিল। টমেটো নিন, আলু পেঁয়াজ নিন, তাজা ঢেঁড়স, আওয়াজগুলো ভেসে আসছিল। হঠাৎ অর্জুনের নজর এক কোণে গিয়ে আটকে গেল। সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেখানে ফুটপাতের ধারে একটি ছেঁড়া প্লাস্টিকের চাদর বিছিয়ে একটি মহিলা বসেছিল। মাথায় ওড়না, হাতে সস্তা চুড়ি, রোদে পোড়া মুখ, কিন্তু চোখ দুটো, সেই চোখগুলো সে হাজারো মানুষের মাঝে চিনে নিতে পারে। সিয়া, তার তালাকপ্রাপ্ত স্ত্রী। অর্জুনের গলা শুকিয়ে গেল। সেই সিয়া যার সাথে সে স্বপ্ন দেখেছিল, যার সাথে ছোট একটি ঘরে জীবন শুরু করেছিল, যাকে কখনো ছেড়ে না যাওয়ার কসম খেয়েছিল, আজ সে রাস্তার পাশে সবজি বিক্রি করছে। তার সামনে কিছু ঝুড়িতে টমেটো, কিছু আধপচা ঢেঁড়স শুকিয়ে গেছে। আর সে প্রত্যেক পথচারীকে বলছিল, বোন, নিন না, সস্তায় দিয়ে দেব। তার কণ্ঠে ক্লান্তি ছিল, হার মেনে নেওয়ার সুর ছিল, এবং অপেক্ষা ছিল। অর্জুনের মন ফ্ল্যাশব্যাকে চলে গেল। ৫ বছর আগে তারা দুজন একটি ভাড়া ঘরে থাকত। অর্জুন তখন শুধু সাব ইন্সপেক্টর ছিল। বেতন কম, স্বপ্ন বড়। সিয়া সারা রাত সেলাই করত যাতে সংসার চলে। সে বলতো, একদিন তুমি অনেক বড় অফিসার হবে অর্জুন, আমি দেখতে পাচ্ছি। সে হেসে দিত। কিন্তু তারপর পোস্টিং, রাজনীতি, ভুল বোঝাবুঝি এবং একটি মিথ্যা অভিযোগ। কেউ একজন সিয়ার চরিত্রের ওপর আঙুল তুলল। অর্জুন রাগে অন্ধ হয়ে গেল। সত্য না জেনেই সে তালাক দিয়ে দিল। সিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, আমি নির্দোষ অর্জুন, কিন্তু সে চলে গিয়েছিল চিরতরের জন্য। স্যার, গাড়ি আগে বাড়াবো? ড্রাইভারের কণ্ঠ অর্জুনকে বর্তমানে ফিরিয়ে আনল। সে আবার দেখল সিয়া মাথা নিচু করে সবজি সাজাচ্ছিল। হয়তো সে জানতও না যে যে মানুষটি তার দুনিয়া ভেঙে দিয়েছিল সে মাত্র কয়েক কদম দূরে বসে আছে। নেহা বলল, এই লোকগুলো পুরো ফুটপাত নোংরা করে দেয়, এদের সরিয়ে দিন তো কখনো। এই কথা শুনে অর্জুনের হৃদয়ে কিছু একটা বীজল। এই লোকগুলো, তার সিয়া এখন এই লোকগুলো হয়ে গেছে। ঠিক তখনই এক গুন্ডা টাইপের লোক এলো। সে সিয়ার ঝুড়িতে পা দিয়ে লাথি মারল। ওই, হপ্তা দিলি কি না? সিয়া ভয় পেয়ে গেল। ভাইয়া, কাল দিয়ে দেব, আজ আয় হয়নি। ড্রামা করিস না, বলে সে তার হাত ধরে টানল। পুরো বাজার দেখছিল, কেউ কিচ্ছু বলল না। আর গাড়ির ভেতরে বসা অর্জুনের মুষ্টি শক্ত হয়ে গেল, চোখ লাল হয়ে গেল, বুকে যেন আগুন জ্বলে উঠল। এখন প্রশ্ন ছিল, অর্জুন কি নিজের পরিচয় লুকিয়ে চলে যাবে, নাকি উর্দির প্রতাপ দেখিয়ে সিয়াকে সাহায্য করবে? আর যদি সিয়া তাকে দেখে ফেলে, তবে কি হবে? সরকারি স্করপিও ধীরে ধীরে ফুটপাতের পাশে এগোচ্ছিল, এবং অর্জুনের চোখ সেই একটি মুখের উপর আটকে ছিল যা সে লাখো চেষ্টার পরেও ভুলতে পারেনি। সিয়ার চুল এখন আগের মতো ঘন আর উজ্জ্বল ছিল না। রোদ আর ধুলো সেগুলোকে রুক্ষ করে দিয়েছে। হাতের মেহেদির জায়গায় ফাটা দাগ ছিল। কবজির চুড়িগুলো ছিল সস্তা প্লাস্টিকের। কিন্তু তার নিচু করা চোখের পাতা, ঠোঁটের সেই হালকা কাঁপুনি আর চোখের লুকোনো ব্যথা সবকিছু আগের মতোই ছিল। অর্জুনের বুক যেন ভেতর থেকে ফেটে যাচ্ছিল। মন বারবার প্রশ্ন করছিল, এটি কি সেই মেয়ে যার জন্য তুমি পুরো দুনিয়ার সাথে লড়ার কসম খেয়েছিলে? তখনই সেই গুন্ডা আবার চিৎকার করল, বুঝতে পারছিস না? হপ্তা না দিলে কাল থেকে এখানে বসা বন্ধ। সে সিয়ার ঝুড়ি তুলে রাস্তায় আছাড় মারল।
টমেটোগুলো গড়িয়ে ড্রেনে চলে গেল। ঢেঁড়স ধুলোয় মিশে গেল। আশেপাশের মানুষ তামাশা দেখছিল। কেউ এগিয়ে এসে সাহায্য করেনি। সিয়া হাঁটু গেড়ে বসে তাড়াতাড়ি সবজিগুলো কুড়োতে লাগল। তার আঙুলগুলো কাঁপছিল, চোখ থেকে জল পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করছিল না। হয়তো কাঁদার অভ্যাসও সে ভুলে গেছে। আর তখনই অর্জুনের ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার মুষ্টি এত জোরে শক্ত হল যে হাতের রগগুলো ভেসে উঠল। ড্রাইভার ভয়ে রিয়ার ভিউ মিরার দিয়ে দেখল। নেহা বিরক্ত হয়ে বলল, চলো না অর্জুন, দেরি হয়ে যাচ্ছে। এই ছোট লোকদের পাল্লায় পড়ো না। ছোট লোক, এই দুটি শব্দ যেন কেউ অর্জুনের হৃদয়ে প্যারেক মেরে ঢুকিয়ে দিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো কেউ যেন তার উর্দিতে থুতু দিয়েছে। কারণ সে যে ছোট লোকদের মধ্য থেকে উঠে এসেছে, সিয়া তাদেরই একজন ছিল, এবং সে নিজেও একসময় তাদেরই একজন ছিল। পরের সেকেন্ডেই অর্জুন দরজা খুলে দিল। সরকারি গাড়ির দরজা খোলার সাথে সাথেই পুরো রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো। খাকি উর্দির উজ্জ্বলতা রোদে ঝকঝক করে উঠল। বুটের ভারী শব্দ ফুটপাতে প্রতিধ্বনিত হল। ড্রাইভার এবং গানম্যান সাথে সাথে নেমে এলো। গুন্ডাটি তখনও সিয়ার ওপর চিৎকার করছিল, শুনতে পাস না নাকি? তখনই তার কাঁধে একটি শক্ত হাত পড়ল। সে ঘুরে তাকালো এবং সামনে অর্জুনের রক্ত জল করা শীতল চোখ দেখল। তোর নাম কি? কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু এত ভারী যে গুন্ডার গলা শুকিয়ে গেল। স্যার, স্যার আমি তো শুধু হপ্তা। অর্জুনের চোখ আরও কুঁচকে গেল। না স্যার, ভুল হয়ে গেছে। অর্জুন তার কলার ধরে এত জোরে টান দিল যে সে রাস্তায় আছাড় খেয়ে পড়ল। ভিড়ের মধ্যে ফিসফিস শুরু হলো, আরে এ তো আইপিএস সাহেব, এবারেই গুন্ডা শেষ। অর্জুন কানম্যানকে বলল, একে জিপে তোলো, থানায় বন্ধ করো, আর পুরো মার্কেটের অবৈধ হপ্তা আদায়ের রেকর্ড বের করো। আজ থেকে যদি এখানে কারো কাছ থেকে 1 টাকাও নেওয়া হয় তবে সরাসরি এনকাউন্টার ফাইল খুলে দেব। গুন্ডা হাত জোড় করে কাঁদতে লাগল, কিন্তু অর্জুনের মুখে কোনো দয়া ছিল না। কারণ তার রাগ গুন্ডার ওপর যতটা ছিল তার চেয়ে বেশি ছিল নিজের ওপর। এত বছর ধরে সে আইন রক্ষা করেছে, কিন্তু নিজের জীবনের সবচেয়ে নির্দোষ মানুষটিকে সাজা দিয়ে বসেছিল। তখনই তার নজর আবার সিয়ার উপর পড়ল। সে এখনও নিচু হয়ে সবজি করচ্ছিল। হয়তো সে এখনও বুঝতে পারেনি যে তার জন্য এক তুফান দাঁড়িয়ে আছে। অর্জুন এক কদম তার দিকে এগিয়ে গিয়ে থেমে গেল। হৃৎপিণ্ড প্রচণ্ডভাবে স্পন্দিত হচ্ছিল। কি বলবে? কিভাবে সামনে যাবে? কি অধিকার আছে তার? তখনই সিয়া ধীরে ধীরে ওপরে তাকালো এবং তাদের চোখাচোখি হলো। সময় যেন সেখানেই থমকে গেল। বাতাস থেমে গেল, শব্দ থেমে গেল, শুধু দুটি হৃৎস্পন্দন অবশিষ্ট রইল। সিয়ার চোখ প্রথমে অবাক হয়ে বড় হয়ে গেল। তারপর চেনের এক উজ্জ্বলতা এলো। তারপর এক পলকে হাজারো ভেঙে যাওয়া স্বপ্ন ভেসে উঠল। আর তারপর সে নজর নিচু করে নিল। যেন সে তাকে চেনেই না, যেন সে তার কাছে এক অপরিচিত মানুষ। সে আবার সবজি তুলতে লাগল। অর্জুনের বুকে যেন কেউ ছুরি বসিয়ে দিল। এই উপেক্ষা করা, এই দূরত্ব, এটি ছিল সাজার চেয়েও বড়। নেহা পেছন থেকে এলো। ওহ, তো এটা একটা ড্রামা ছিল। তুমি এই মহিলাকে চেনো নাকি? অর্জুন কোনো উত্তর দিল না। তার নজর ছিল শুধু সিয়ার ওপর। আর হঠাৎ সে দেখল সিয়ার হাতে এখনও সেই পুরনো রূপোর আংটিটি আছে, সেই সস্তা আংটি, যা সে বিয়ের সময় পরিয়ে দিয়েছিল। এত বছর পরেও সেটি এখনও খোলা হয়নি। অর্জুনের গলা বুঝে এলো। তার মানে কি সে আজও? তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ ফিসফিস করে বলল, বেচারি, ওর স্বামী ওকে ছেড়ে চলে গিয়েছিল। তখন থেকে ও একাই আছে, রোজ মার খেতে খেতে সবজি বিক্রি করে। এটি শুনে অর্জুনের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার মনে হলো পুরো পৃথিবী তার সামনে দাঁড়িয়ে তাকে অপরাধী ঘোষণা করছে। তার উর্দি হঠাৎ ভারী মনে হতে লাগল। মেডেলগুলো বোঝার মতো মনে হলো। প্রথমবারের মতো তার নিজের জয়কে হারের মতো মনে হলো। সরকারি স্করপিও বাজারের ভিড় চিরে ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু অর্জুনের জন্য সময় যেন থমকে গিয়েছিল। তার চোখ রাস্তার সেই ছোট কোণটিতে আটকে ছিল, যেখানে প্লাস্টিকের ছেঁড়া চাদরে সবজি সাজানো ছিল, আর তার পিছনে এক মহিলা মাথা নিচু করে বসেছিল। রোদ সরাসরি তার মুখে পড়ছিল, কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। ওড়না বারবার খসে পড়ছিল, আর সে ঘাবড়ে গিয়ে তা ঠিক করে নিচ্ছিল। তার হাতের রগগুলো ভেসে উঠেছিল, আঙ্গুলগুলো রুক্ষ হয়ে গিয়েছিল, যেন বছরের পর বছর পাথর ভেঙেছে। কিন্তু অর্জুন সেই হাতগুলোকে চিনত। এই হাতগুলোই একসময় তার জন্য রুটি বেলত, তার কপালের ঘাম মুছে দিত। এই হাতগুলোই তার উর্দি ইস্ত্রি করতে করতে হাসত, বলতো, আমার অফিসার সাহেবকে সবচেয়ে স্মার্ট লাগবে। তার গলা শুকিয়ে গেল। সে চোখের পলক ফেলল। ভাবল হয়তো ভ্রম, কিন্তু না, সে সত্যিই সিয়া। তার সিয়া, তার প্রথম ভালোবাসা, তার প্রথম স্ত্রী, তার অপূর্ণ জীবন। আর আজ সেই মেয়েটি ফুটপাথে বসে শুকিয়ে যাওয়া সবজি বিক্রি করছে। তখনই হঠাৎ এক কর্কশ আওয়াজ এলো, ওই, কতবার বলেছি হপ্তা টাইমে দিবি? এক মোটা লোক, গলায় সোনার নকল চেন, চোখে গুন্ডামি, চটি ঘষতে ঘষতে এলো এবং কিছু না ভেবেই সিয়ার ঝুড়িতে লাথি মারল। টমেটোগুলো রাস্তায় গড়িয়ে গেল, একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গেল। সিয়া ধরফড়িয়ে উঠল।
ভাইয়া, আজ সত্যি কোনো আয় হয়নি, কাল দিয়ে দেব। তার কণ্ঠ এত ধীর ছিল যেন কেউ গলা চেপে ধরেছে। আমাকে গল্প শোনাস না, বলে সে তার হাত শক্ত করে ধরল। ভিড় দাঁড়িয়ে দেখছিল, সবার চোখে দয়া ছিল, কিন্তু পায়ে সাহস ছিল না। অর্জুনের কানে যেন বিস্ফোরণ হতে লাগল। তার হৃৎপিণ্ডের ধরফরানি পা জোরে ধাক্কা খেতে শুনতে পাচ্ছিল। ড্রাইভার জিজ্ঞেস করল, স্যার, বেরিয়ে যাব? নেহা বিরক্ত হয়ে বলল, উফ, রোজগার ড্রামা এদের, পুরো শহরটাকে নোংরা করে রেখেছে এই লোকগুলো। এই লোকগুলো, এই শব্দগুলো অর্জুনের মাথায় হাতুড়ির মতো বাজতে লাগল। হঠাৎ তার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল, যখন তার মাও সবজির ঠেলা বসাতেন এবং মানুষজন তাদেরও এভাবেই এই লোকগুলো বলে ডাকত। তার চোখে রক্ত নেমে এলো। পরের মুহূর্তেই সে সজোরে দরজা খুলে দিল। ভারী বুট রাস্তায় পড়ল, খাকি উর্দি রোডে চমকালো। ভিড় নিজে থেকেই দুভাগে ভাগ হয়ে গেল। আরে, আইপিএস সাহেব! ফিসফাস ছড়িয়ে পড়ল। গুন্ডাটি পেছনে ফিরে তাকালো এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্জুন কিছু না বলে তার সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দুজনের চোখাচোখি হল। অর্জুনের দৃষ্টি এত শীতল ছিল যে সামনের লোকটা কেঁপে উঠল। হাত ছাড়ো। ব্যাস, এইটুকুই বলল সে। কণ্ঠ ধীর, কিন্তু বিদ্যুতের মতো। গুন্ডাটি সাথে সাথে হাত ছেড়ে দিল। স্যার, ভুল হয়ে গেছে। অর্জুন তার কলার ধরে তাকে শূন্যে তুলে নিল। ভুল? গরিবদের থেকে হপ্তা নিস, মহিলার গায়ে হাত তুলিস, আইন শেখাবো? আর পরের মুহূর্তেই এক জোরালো চড় পড়ল। পুরো বাজার স্তব্ধ। গুন্ডা রাস্তায় আছাড় খেয়ে পড়ল। অর্জুন গানম্যানকে বলল, হাতকড়া লাগাও, থানায় ঢোকাও, আর পুরো এলাকার অবৈধ হপ্তার লিস্ট বানাও। একটা অভিযোগ পেলে শুধু জেল নয়, সারা জীবন পস্তাবি। পুলিশরা তাকে টেনে নিয়ে গেল। মানুষজন মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। কেউ কেউ তালিও দিল, কিন্তু অর্জুন কারো কথা শুনতে পাচ্ছিল না। তার নজর শুধু সিয়ার ওপর ছিল। সে এখনও ঝুঁকে কাঁপতে কাঁপতে সবজি তুলছিল, যেন এসবের সাথে তার কোনো সম্পর্কই নেই, যেন সে সাহায্যের অভ্যস্ত নয়। অর্জুন ধীরে ধীরে তার কাছে গেল। প্রতিটি কদম ভারী, হৃৎপিণ্ড প্রচণ্ডভাবে স্পন্দিত হচ্ছিল। এত বছরে সে শত শত অপরাধীর মোকাবিলা করেছে, গুলির সামনে দাঁড়িয়েছে, কিন্তু আজ এক মহিলার সামনে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারছিল না। তখনই সিয়া মাথা তুলল। তাদের চোখ মিলল এবং সেই এক পলকে ৫ বছরের পুরো গল্পটা পেরিয়ে গেল। বিয়ের প্রথম রাত, ছোট রান্নাঘর, সস্তা হাসি, স্বপ্ন, ঝগড়া, ভুল বোঝাবুঝি, তালাকের কাগজ, তার কান্না, তার দরজা বন্ধ করে দেওয়া, সব কিছু। সিয়ার চোখে জল ভরে এলো, কিন্তু সে সাথে সাথে নজর সরিয়ে নিল, যেন সে তাকে চেনেই না, যেন সে এক অপরিচিত মানুষ। এই উপেক্ষা অর্জুনের কাছে গুলির চেয়েও যন্ত্রণাদায়ক ছিল। তার মনে হলো কেউ যেন তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। তখনই তার নজর সিয়ার হাতের ওপর পড়ল এবং সে স্থির হয়ে গেল। তার আঙুলে সেই পুরনো রূপোর আংটিটি ছিল, যেটি সে ৫০০ টাকায় কিনেছিল এবং লজ্জা পেয়ে পরিয়ে দিয়েছিল। এত বছর, এত কষ্টেও সে সেটি খোলেনি। অর্জুনের নিঃশ্বাস আটকে গেল। তার মানে সেই সম্পর্কটা তার কাছে মরেনি, মেরে তো শুধু অর্জুনই ফেলেছিল। তখনই পাশের এক মহিলা ফিসফিস করল, বেচারির স্বামী ওকে ফেলে চলে গিয়েছিল, তখন থেকে ও একাই আছে। দিনে সবজি বিক্রি করে আর রাতে মানুষের বাড়ি বাসন মাজে। প্রতিটি শব্দ অর্জুনের কানে তপ্ত সীসা হয়ে ঢুকছিল। তার উর্দি হঠাৎ বোঝার মতো মনে হতে লাগল। মেডেলগুলো যেন তাকে উপহাস করছিল। তুই আইনের রক্ষক, অথচ নিজের বউকে রক্ষা করতে পারলি না। তার মাথা নিচু হয়ে গেল। প্রথমবারের মতো তার জয় ব্যর্থ মনে হল। আর সেই মুহূর্তেই তার ভেতরে একটি সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল। হয় সে আজ সবকিছু ঠিক করবে, নয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু সিয়া কি তাকে ক্ষমা করবে, নাকি তার জীবনে এখন অন্য কারো জায়গা হয়ে গেছে? অর্জুন কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন সে কোনো গিরিখাতের প্রান্তে দাঁড়িয়ে আছে। সামনে সিয়া ছিল, আর মাঝখানে ৫ বছরের দূরত্ব, অনুশোচনা, রাগ, লজ্জা আর ভাঙা বিশ্বাসের দেওয়াল। বাজারের আওয়াজ আবার ফিরে এসেছিল, কিন্তু তার কানে সবকিছু ধীর হয়ে গিয়েছিল, যেন সে জলের নিচে দাঁড়িয়ে আছে, শুধু নিজে হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। ধক, ধক, ধক। সিয়া তার দিকে না তাকিয়েই সবজি কুড়োতে লাগল। টমেটো থেকে ধুলো ঝাড়ছিল, থেতলে যাওয়া ঢ্যাঁড়স আলাদা করছিল, ছেঁড়া নোট ওড়নায় বাঁধছিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিচ্ছিল, যেন সে কান্না বহু বছর আগেই ছেড়ে দিয়েছে। অর্জুন সাহস সঞ্চয় করল। বুটের ভারী শব্দের সাথে সে তার ঠিক সামনে এসে দাঁড়াল। তার ছায়া সিয়ার ঝুড়ির ওপর পড়ল। সিয়ার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে বুঝতে পেরেছিল কে দাঁড়িয়ে আছে, কিন্তু তবুও সে মাথা তুলল না। এটি সেই সিয়া ছিল যে একসময় তার পায়ের শব্দেই হেসে উঠত, আর আজ তার উপস্থিতিকে উপেক্ষা করছে। অর্জুনের গলা শুকিয়ে গেল। ঠোঁট খুলল, কিন্তু কোনো শব্দ বেরোল না।
সে কতবার ভেবেছে যে যদি কোনোদিন দেখা হয় তবে কি বলবে, কেমন আছো, ক্ষমা করো, ফিরে এসো। কিন্তু এই মুহূর্তে সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। অবশেষে সে খুব ধীর স্বরে বলল, সিয়া। এই নামটি তার ঠোঁট থেকে এমনভাবে বেরোলো যেন কেউ বহু বছরের বন্ধ তালা ভেঙেছে। সিয়ার আঙুলগুলো শক্ত হয়ে গেল। একটি টমেটো তার হাত থেকে ফসকে আবার গড়িয়ে গেল। সে সেটি তুলল না, শুধু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখ তুলল। দুজন মুখোমুখি ৫ বছর পর। কোনো দেওয়াল নেই, কোনো ফোন নেই, কোনো কাগজ নেই, শুধু দুজন মানুষ আর হাজারো প্রশ্ন। সিয়ার চোখে জল ছিল না, ছিল শুধু শীতলতা। সেই শীতলতা যা অনেক কাঁদার পর আসে। সে নির্লিপ্ত কণ্ঠে বলল, সাহেব, সবজি নেবেন নাকি? সাহেব, এই শব্দটি শুনে অর্জুনের বুক চিরে গেল। একসময় সে তাকে অর্জুন বলতো, কখনো শোনো বলতো, কখনো মজা করে অফিসার সাহেব বলতো। কিন্তু আজকের এই সাহেবে এক আজনবীয়তা ছিল, দূরত্ব ছিল, খোঁচা ছিল। অর্জুন তোতলাতে লাগল, আমি শব্দগুলো গলায় আটকে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা নেহা সবকিছু দেখছিল। তার ভ্রু কুঁচকে গেল। অর্জুন, এ কে? তুমি একে নাম ধরে কেন ডাকছিলে? অর্জুন কোনো উত্তর দিল না। তার নজর ছিল শুধু সিয়ার ওপর। সে ধীরে বলল, কেমন আছো সিয়া? সিয়া হালকা হাসল। সেই হাসি খুশির ছিল না, ছিল ভাঙা কাচের মতো। যেমন ছেড়ে গিয়েছিলে তার চেয়ে একটু ভালো আছি, অন্তত এখন আর আশা করি না। এটি শুনে অর্জুনের মনে হলো কেউ যেন তার কানের পাশে বোমা ফাটিয়েছে। সিয়া, আমি সেই সময় সে সাফাই দিতে চাইল, কিন্তু সিয়া হাত তুলে থামিয়ে দিল। দয়া করে সাহেব, সাফাই দেবেন না। আদালতে আপনি সাফাই দিয়েছিলেন, রায়ও শুনিয়ে দিয়েছিলেন, এখন আর কি বাকি আছে? তার কথাগুলো সরাসরি হৃদয়ে বিঁধছিল। অর্জুনের চোখের সামনে সেই দিনটি ভেসে উঠল, যখন সে রাগের মাথায় তালাকের কাগজে সই করেছিল। তার কথা না শুনেই, কোনো প্রমাণ ছাড়াই, শুধু অহংকারে। আর আজ সেই রায়ই তাকে জ্যান্ত পুড়িয়ে মারছে। তখনই একটি বৃদ্ধা এলো। মা, আধা কেজি আলু দে। সিয়া সাথে সাথে নিচু হয়ে ওজন করতে লাগল, যেন অর্জুন সেখানে দাঁড়িয়েই নেই, যেন তার কোনো অধিকারই নেই। অর্জুন দেখল সিয়ার পায়ের চটি ছেঁড়া, গড়ালি ফাটা, ওড়নাটা পুরনো। তার মনে পড়ল একসময় সে তাকে ছোট একটি চুড়ি দিলেও সিয়া বাচ্চাদের মতো খুশি হয়ে যেত। আর আজ সে জীবনের সাথে লড়াই করছে, একা, বিনা অভিযোগে, বিনা শব্দে। হঠাৎ অর্জুনের নজর পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট ছেলের ওপর পড়ল, যে খালি বস্তা ধরে সিয়াকে দেখছিল। মা, এই বাকিগুলো আমি রেখে দেব? সে সরলভাবে জিজ্ঞেস করল। অর্জুনের হৃৎপিণ্ড থমকে গেল। মা? তার মাথা শূন্য হয়ে গেল। সিয়ার জীবনে কি অন্য কেউ এসে গেছে? এই বাচ্চা কি? তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সিয়া ভালোবেসে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ বাবা। সেই স্পর্শ দেখে অর্জুনের ভেতরে অদ্ভুত জ্বালা উঠল, অনুশোচনা আর ভয় দুটোই। সে ধীর স্বরে জিজ্ঞেস করল, এটি? সিয়া তার দিকে না তাকিয়েই বলল, জীবনই দিয়ে দিয়েছে, এটাই এখন আমার সাহারা। উত্তরটা পরিষ্কার ছিল না, কিন্তু অর্জুনের মন আরও গুলিয়ে গেল। নেহা এবার বিরক্ত হয়ে উঠল। অর্জুন, চলো এখান থেকে, তোমার কেন এত মাথা ব্যথা? তখনই সিয়া প্রথমবারের মতো নেহাকে মন দিয়ে দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য ব্যথা ফুটে উঠল। তারপর সে হাসল। আপনার স্ত্রী খুব ভাগ্যবতী যে আপনাকে হারাননি। এই কথাটি বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠল। অর্জুন আর সহ্য করতে পারল না। সে পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা বাড়িয়ে দিল। এটি রাখো, সাহায্য হিসেবে নাও। সিয়ার চোখ হঠাৎ কঠিন হয়ে গেল। সে টাকাটা সরিয়ে দিল। ভিক্ষা নিই না আমি, মেহনত করি। যদি নিতে হয় সবজি নিন, না হলে রাস্তা দিন, কাস্টমার দাঁড়িয়ে আছে। ভিড় আবার ফিসফাস করতে লাগল। অর্জুনের হাত হাওয়ায় ঝুলে রইল। সেই মুহূর্তে সে বুঝতে পারল সিয়া ভেঙেছে ঠিকই, কিন্তু ঝোঁকেনি। আর হয়তো এটিই তার সবচেয়ে বড় শাস্তি। যে মহিলাকে সে দুর্বল মনে করে ছেড়ে দিয়েছিল, আজ সে তার চেয়েও বেশি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ ভিজে এসেছিল। উর্দিতে দাঁড়িয়ে থাকা একজন আইপিএস অফিসার এবং ভেতর থেকে একদম রিক্ত এক মানুষ। তখনই দূর থেকে ওয়্যারলেসে আওয়াজ এলো, স্যার, এমার্জেন্সি কল। কিন্তু প্রথমবারের মতো তার কর্তব্যের চেয়ে নিজের জীবনের এমার্জেন্সি বেশি মনে হচ্ছিল। প্রশ্ন ছিল একটাই, এখনও কি খুব দেরি হয়ে যায়নি, নাকি সে তাকে চিরতরে হারিয়ে ফেলেছে? অর্জুন বাজার থেকে ফিরে এলো, কিন্তু তার পা ভারী ছিল, যেন কেউ পায়ে পাথর বেঁধে দিয়েছে। সরকারি গাড়ি বাংলোর সামনে থামল। গার্ড সালাম দিল। নেহা ভেতরে চলে গেল, কিন্তু অর্জুন বারান্দায় দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছিল। রোদে বসা সিয়া, ছেঁড়া চটি, কাঁপা হাত, আর তাকে সাহেব বলে ডাকা। এই শব্দটি তার বুকে তীরের মতো বিঁধছিল। সে মুঠি শক্ত করল। আমি কি করে ফেললাম? সে বিড়বিড় করে নিজেকে বলল। এত বছরে সে শত শত কেস সমাধান করেছে, অপরাধীদের জেলে পাঠিয়েছে, শহরে আইনের শাসন কায়েম করেছে, কিন্তু নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটা দেখতে পায়নি। সেই রাতে তার ঘুম এলো না। বারবার পাশ ফিরছিল,
যেন বিছানায় নয়, কাঁটার উপর শুয়ে আছে। মাঝরাতে হঠাৎ উঠে সে ফোন তুলল এবং তার পুরনো কনস্টেবল রমেশকে কল করল। একটি কাজ আছে, নিঃশব্দে করতে হবে, কেউ যেন জানতে না পারে। ওই বাজারে সবজি বিক্রি করা সেই মহিলা সিয়া, তার পুরো তথ্য চাই। কোথায় থাকে, কিভাবে দিন কাটায়, কারা তাকে বিরক্ত করে, সবকিছু। ওপাশ থেকে শুধু একটি শব্দ এলো, জি স্যার। পরদিন সকালে সূর্য ওঠার আগেই রমেশ ফাইল নিয়ে হাজির। অর্জুনের হাত কাঁপছিল যখন সে ফাইলটি খুলল। প্রথম ছবিটা দেখেই তার মন ভেঙে গেল। সিয়া নদীর পাড়ে একটা ভাঙা ঝুপড়িতে থাকত। ছাদে টিনের চাদর, বর্ষায় জল পড়ত। রিপোর্টে লেখা ছিল দিনে সবজি বিক্রি করে, রাতে মানুষের বাড়ি বাসন মাজে। অনেকবার অসুস্থ হওয়া সত্ত্বেও কাজ ছাড়েনি। অর্জুনের চোখ ভরে এলো। সে পরের পাতা উল্টাল। ৩ বছর আগে পাড়ার এক মহিলার মৃত্যুর পর তার ৫ বছরের ছেলেকে নিজের কাছে রেখে দিয়েছে। নিজে না খেয়ে তাকে খাওয়ায়। অর্জুনের মাথা নয়ে এলো। যাকে সে অবিশ্বাসী মনে করেছিল, সে তো দেবদূত। পরের লাইনটা পড়ে তার রক্ত ফুটতে লাগল। লোকাল গুন্ডারা হপ্তা আদায় করে, অনেকবার অভদ্র আচরণও করেছে। তার রগ ফুলে উঠল। সে টেবিলে ঘুষি মারল। এতদিন আমি কেন জানতে পারিনি এসব? রমেশ চুপ করে রইল। অর্জুন সাথে সাথে গাড়ি বের করল এবং উর্দিতে নয়, সাইরেন ছাড়া সাধারণ পোশাকে বাজারের দিকে চলে গেল। সে দূর থেকে সিয়াকে দেখতে লাগল। সে সব সময়ের মতো চুপচাপ বসেছিল। প্রত্যেক কাস্টমারের সাথে হেসে কথা বলছিল, দরদাম করছিল, বাচ্চাকে ভালোবেসে বকা দিচ্ছিল। তার প্রতিটি কাজে সরলতা ছিল, কোনো অভিযোগ নেই, কোনো ঘৃণা নেই। অর্জুনের মনে পড়ল তালাকের দিন সিয়া কত কেঁদে বলেছিল, একবার আমার কথা শোনো, আর সে শোনেনি। হঠাৎ দুজন লোক এলো এবং আবার সিয়ার কাছে টাকা চাইতে লাগল। অর্জুনের রক্ত গরম হয়ে উঠল। সে এগিয়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে থামিয়ে দিল। সে দেখতে চাইল সিয়া কি করে। সিয়া হাত জোড় করে বলল, আজ নেই। তাদের মধ্যে একজন তার ওড়না ধরে টান দিল। এটি দেখে অর্জুনের চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরের সেকেন্ডেই সে ঝড়ের মতো ছুটে গেল। দুজনকে কলার ধরে দেওয়ালে আছাড় মারল। সাহস কি করে হয় গায়ে হাত দেওয়ার? তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল যে আশেপাশের মানুষ থমকে গেল। দুই গুন্ডা কাঁপতে কাঁপতে বলল, সাহেব, ভুল হয়ে গেছে। অর্জুন প্রথমবারের মতো প্রকাশ্যেই তার আইডি কার্ড দেখালো। আজকের পর যদি এই এলাকায় দেখা যায়, তবে হাড়গোড় গুঁড়ো করে দেব। পুলিশ জিপ ডেকে তাদের তুলে দেওয়া হলো। সিআই সব দেখছিল, তার চোখে বিস্ময় ছিল। অর্জুন তার দিকে ফিরল, কিছু বলতে চাইল, কিন্তু শব্দ আবার আটকে গেল। তখনই হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলো। সেই গুন্ডাদের সর্দার ছুরি নিয়ে দৌড়ে এলো। খুব হিরো হচ্ছিস তুই? সে সরাসরি অর্জুনের ওপর আক্রমণ করল, কিন্তু অর্জুন সামলে ওঠার আগেই সিয়া মাঝখানে চলে এলো। ছুরিটা তার কাঁধে গেঁথে গেল। রক্তের ধারা বেরিয়ে এলো। অর্জুন চিৎকার করে উঠল, সিয়া! পুরো বাজার স্তব্ধ। সিয়া বাধায় কুকুরে গেল, কিন্তু বলল, তোমার কিছু হতে দেব না। এটি শুনে অর্জুনের আত্মা কেঁপে উঠল। যাকে সে ছেড়ে দিয়েছিল, সে আজও তাকে রক্ষা করছে। অর্জুন পাগলের মতো গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘুষি, লাথি, চিৎকার, পুলিশের সাইরেন, রক্ত, ধুলো, সব মিলে যেন এক তাণ্ডব শুরু হলো। আর পরের মুহূর্তেই সে সিয়াকে নিজের বাহুতে তুলে নিল। সিয়ার মাথা ছিল তার বুকে, রক্ত তার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। সে বারবার বলছিল, কিছু হবে না, আমি আছি তো, আমি আছি। কিন্তু ভেতর থেকে সে নিজেও ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল, যদি আজ সিয়া চলে যায়, তবে তার জীবনে আর কিছুই অবশিষ্ট থাকবে না। রাত গভীর হয়েছিল, কিন্তু শহরের সেই সরকারি হাসপাতালটি তখনও জেগেছিল। সাদা টিউবলাইটের তীব্র আলো, দেওয়ালে ওষুধের গন্ধ, স্ট্রেচারের ঘর শব্দ, আর এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে অস্থিরভাবে পায়চারি করছিল এক আইপিএস অফিসার। অর্জুনের উর্দি ধুলো আর রক্তে মাখা ছিল, চুল এলোমেলো, চোখ লাল, হাত তখনও হালকা কাঁপছিল। কয়েক ঘন্টা আগে পর্যন্ত সে জেলার সবচেয়ে শক্তিশালী অফিসার ছিল, কিন্তু এই মুহূর্তে সে ছিল শুধু এক ভীত মানুষ, যে ঈশ্বরের সাথে দরদাম করছিল, ব্যাস, ওকে বাঁচিয়ে দাও, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। মন বারবার সেই দৃশ্যটা মনে করছিল, যখন বাজারে গুন্ডারা সিয়ার ওপর হামলা করেছিল। ছুরির ঝলকানি, ভিড়ের চিৎকার, আর সিয়া তার সামনে এসে দাঁড়িয়ে যাওয়া। পিছনে হাঁটো অর্জুন, সে চিৎকার করে বলেছিল। আর পরের সেকেন্ডেই ছুরিটা তার কাঁধে ঢুকে গিয়েছিল। অর্জুনের দুনিয়া সেই মুহূর্তেই থমকে গিয়েছিল। সে পাগলের মতো গুন্ডাদের পিটিয়েছিল। কোনো আইন, কোনো পদমর্যাদা, কোনো সিস্টেম তার মনে ছিল না। শুধু ছিল রাগ আর ভয় যে আবার হয়তো তাকে হারিয়ে ফেলবে। পুলিশরা অনেক কষ্টে তাকে থামিয়েছিল। আর এখন সেই সিয়া অপারেশন থিয়েটারের ভেতরে জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছে। বাইরে বেঞ্চে সেই ছোট ছেলেটা বসেছিল, যার চোখ কান্নায় ফুলে গিয়েছিল। সে বারবার জিজ্ঞেস করছিল, মা ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? আঙ্কেল শব্দটি শুনে অর্জুনের হৃদয় ভেঙে গেল। সে বাচ্চাটিকে বুকে টেনে নিল। প্রথমবারের মতো সে সত্যটা জানতে পেরেছিল। সেই বাচ্চা সিয়ার ছিল না, ছিল প্রতিবেশীর এক মহিলার, যে মারা গিয়েছিল।
সিয়া তাকে দত্তক নিয়েছিল। একা ছিলাম তো কি হয়েছে, কারো সাহারা তো হতে পারব, সে বলেছিল। এটি শুনে অর্জুনের মনে হল কেউ যেন তার গালে সজোরে চড় মেরেছে। যাকে সে চরিত্রহীন ভেবেছিল সে তো দেবদূত, আর সে নিজে ছিল অপরাধী। তখনই অপারেশন থিয়েটারের লালবাতি নিভে গেল। ডাক্তার বাইরে এলেন। অর্জুন তার দিকে এমনভাবে ছুটে গেল যেন রায় শুনতে যাচ্ছে। ডাক্তার, কেমন আছে ও? ডাক্তার মাস্ক সরালেন। বিপদমুক্ত। অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল, কিন্তু এখন ঠিক হয়ে যাবে। অর্জুনের পায়ে যেন আর জোর ছিল না। সে সেখানেই চেয়ারে বসে পড়ল। চোখ থেকে জল নিজে থেকেই বইতে লাগল। বছরের পর বছর চেপে রাখা ব্যথা বেরিয়ে এলো। কিছুক্ষণ পর তাকে ভেতরে যেতে দেওয়া হলো। সিয়া বেডে শুয়েছিল। মুখ ফ্যাকাশে, হাতে স্যালাইন, কাঁধে ব্যান্ডেজ, কিন্তু নিঃশ্বাস চলছিল। এটাই তার জন্য সবচেয়ে বড় স্বস্তি ছিল। সে ধীরে ধীরে পাশে গিয়ে বসল। প্রথমবারের মতো কোনো ভয় বা দ্বিধা ছাড়াই তার হাত ধরল। এটি সেই হাতই ছিল, শুধু আরও দুর্বল। সিয়ার আঙুলগুলো কাঁপল। সে ধীরে ধীরে চোখ খুলল। ঝাপসা দৃষ্টিতে তাকে দেখল। কয়েক সেকেন্ড সময় লাগল চিনতে, তারপর হালকা হাসি ফুটে উঠল। তুমি এখনো বাচ্চাদের মতো কাঁদো? অর্জুন ভেঙে পড়ল। তার হাতের ওপর মাথা রেখে বলল, আমাকে ক্ষমা করে দাও সিয়া। আমি তোমার কথা না শুনেই রায় দিয়েছিলাম। তোমাকে একা ফেলে দিয়েছিলাম। তোমাকে সাজা দিয়েছি, অথচ অপরাধী ছিলাম আমি। রোজ নিজেকে ঘৃণা করেছি, কিন্তু তোমার সামনে আসার সাহস হয়নি। আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি বাঁচতাম না। তার গলা বুজে এলো। সিয়া চুপচাপ শুনতে থাকল। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অনেক দেরি করে দিলে অর্জুন। অনেক একাকী যুদ্ধ লড়েছি আমি। প্রতি রাতে ভেবেছি তুমি আসবে, তারপর ভাবা ছেড়ে দিয়েছিলাম। এটি শুনে অর্জুনের মন আবার ডুবে গেল। সে কাঁপতে কাঁপতে পকেট থেকে সেই পুরনো রূপোর আংটিটি বের করল, যা তালাকের পরেও সে আগলে রেখেছিল। আমি আবার কিছু চাইতে এসেছি। এবার সন্দেহ করব না। এবার শুনব। এবার সাথে ছাড়ব না। তুমি কি আবার আমার সাথে চলবে? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। শুধু মেশিনের বিপ বিপ শব্দ। সিয়ার চোখ তার মুখটা পড়ছিল, যেন দেখছিল সত্যি নাকি কোনো নতুন প্রতিশ্রুতি। কয়েক সেকেন্ড সময় যেন ঘণ্টার মতো মনে হলো। তারপর সে খুব ধীরে তার হাতটা এগিয়ে দিল। এক শর্তে। অর্জুনের নিঃশ্বাস থমকে গেল। কি? আর কখনো ওর দিকে আমাদের মাঝখানে আসতে দেবে না। আগে স্বামী হবে, তারপর অফিসার। অর্জুন হালকা হাসল এবং কেঁদেও ফেলল। কসম। সে আংটিটা তার আঙুলে পরিয়ে দিল। সেই পুরনো আংটি আবার তার জায়গায় ফিরে এলো, যেন সময় গোল চক্কর দিয়ে ফিরে এলো। বাইরের জানালা দিয়ে সকালের প্রথম আলো ভেতরে এলো, এক নতুন শুরুর মতো। অর্জুন সেই ছোট ছেলেটিকে ভেতরে ডাকল। আজ থেকে ইনি শুধু তোমার মা নন, আমাদের মা। বাচ্চাটি দৌড়ে গিয়ে সিয়াকে জড়িয়ে ধরল। সিয়া অর্জুনের দিকে তাকালো। সেই দৃষ্টিতে অভিযোগ কম, আপন ভাব বেশি ছিল। আর সেই মুহূর্তে অর্জুন বুঝতে পারল, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, এবং এবার সে তাকে হারাতে দেবে না। হাসপাতালের গেটে সরকারি গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু এবার তাতে বসা আইপিএস অফিসার নয়, এক স্বামী, যে তার স্ত্রীকে ঘরে নিয়ে যাচ্ছিল, চিরতরের জন্য। অর্জুন সিয়ার হাত ধরে বসেছিল। তার মনে হচ্ছিল ৫ বছরের দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে সে আজ এক চিলতে ছায়া খুঁজে পেয়েছে। সিয়া কিছুক্ষণ চুপ থেকে অর্জুনের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো দম্ভ ছিল না, ছিল শুধু অপরাধবোধ আর সীমাহীন ভালোবাসা। সিয়া মৃদুস্বরে বলল, অর্জুন, ৫ বছর আগে যখন তুমি দরজা বন্ধ করে দিয়েছিলে, আমি ভেবেছিলাম আমার পৃথিবী শেষ। কিন্তু আজ যখন তুমি আমাকে কোলে তুলে হাসপাতালে ছুটছিলে, তখন মনে হলো আমার সেই পুরনো অর্জুন ফিরে এসেছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই, কারণ ঘৃণা করার চেয়ে তোমাকে ভালোবাসা আমার কাছে সহজ ছিল। অর্জুন সিয়ার কপালে একটি চুমু খেল। তার দু চোখ দিয়ে জল পড়ছিল। সে বুঝতে পারল, ক্ষমতা আর উর্দির চেয়েও বড় হল বিশ্বাস। সে মনে মনে প্রতিজ্ঞা করল, সিয়াকে সে রাজরানীর মতো রাখবে। যে ফুটপাতে একদিন সিয়াকে অপমান সইতে হয়েছিল, সেই শহরের মানুষ এখন সিয়াকে আইপিএস অফিসারের স্ত্রী হিসাবে সম্মান করবে। পরদিন সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর অর্জুন নিজেই গাড়ির দরজা খুলে দিল। নেহা আগেই নিজের পথ বেছে নিয়েছিল, কারণ সে অর্জুনের হৃদয় কখনো জয় করতে পারেনি। অর্জুন সিয়াকে আর সেই ছোট ছেলেটিকে নিয়ে তার বাংলোয় পৌঁছল। বাংলোর গেটে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে সালাম দিল, কিন্তু অর্জুন আজ তাদের দিকে তাকালো না। তার পুরো মনোযোগ ছিল সিয়ার দিকে, যাকে সে ৫ বছর আগে হারিয়েও আজ ফিরে পেয়েছে। বাড়ির ভেতরে ঢুকে অর্জুন সিয়াকে বলল, সিয়া, আজ থেকে তোমার কষ্টের দিন শেষ। আজ থেকে এই ঘর তোমার, এই জীবন তোমার। সিয়া হাসল। সেই হাসিতে আজ আর কোনো বিষাদ ছিল না, ছিল এক নতুন জীবনের স্বপ্ন। অর্জুন তার ইউনিফর্মের দিকে একবার তাকালো।
তারপর সিয়ার দিকে। সে জানল আজ সে শুধু একজন সফল আইপিএস অফিসার নয়, বরং একজন সফল মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছে।